আজকে যেটা আলোচনা করব অবচয়। অবচয় ডেপ্রিসিয়েশন। এবার দৃশ্য বা অদৃশ্য কোনো কারণে কোনো স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির গুণগত বা পরিমাণগত যে চিরন্তন অবিরাম ক্ষয়ক্ষতি বা মূল্য হ্রাস ঘটে থাকে তাকে অবচয় বলে। তো অবচয়ের যদি আমি ধারণা দিই, অবচয় সম্বন্ধে আরও যদি ডিটেলস বলতে চাই, কোনো সম্পত্তির গুণগত, পরিমাণগত, মূল্যগত চিরন্তন এবং অবিরাম অবনতি হলো অবচয়। তো যে কোনো কারণে নির্দিষ্ট সময়কালে কোনো সম্পত্তির কার্যকরী আয়ুষ্কাল নিঃশেষিত হওয়ার পরিণামই হচ্ছে অবচয়। তো যেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6 ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, যে অবচয় হলো সেই পরিমাপ যা অবচয়যোগ্য সম্পত্তি ব্যবহারের ফলে সময়ের আবর্তনে অপ্রচলিতজনিত কারণে প্রকৌশল বা বাজার পরিবর্তনের সাপেক্ষে উদ্ভূত ক্ষয়, ভোগ কিংবা অন্য কোনো ক্ষতির ফলে মূল্য হ্রাস হচ্ছে অবচয়। তো এই অবচয় যদি কারণ আমি আলোচনা করি, বিভিন্ন কারণে স্থায়ী সম্পত্তির অবচয় ঘটে থাকে। অবচয়ের কারণগুলো দুটি ভাগে ভাগ করা হয়েছে, হচ্ছে অভ্যন্তরীণ কারণ আর এটা হচ্ছে বাহ্যিক কারণ। এই অভ্যন্তরীণ কারণের মধ্যে আমরা অবচয়ের কারণকে দুটি অভ্যন্তরীণ ইন্টারনাল কজেস অ্যান্ড বাহ্যিক কারণ এক্সটার্নাল কজেস। এবং অভ্যন্তরীণ কারণ হচ্ছে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, ওয়ার অ্যান্ড টিয়ার, সরাসরি সম্ভোগ ফিজিক্যাল কনজামশন, সময় অতিবাহিতজনিত ক্ষয়ক্ষতি যেটাকে বলছি এক্সজশন, এবং সময়ের আবার ওই বাহ্যিক কারণের যেটা আছে সময়ের আবর্তন, ইফ্লেক্স অফ টাইম, অবসোলেসেন্স অপ্রচলন, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট, বাজার মূল্যের স্থায়ী পতন, পার্মানেন্ট ফল ইন মার্কেট প্রাইস। তো এই হচ্ছে অবচয়ের কারণ। এবার আমরা সরাসরি ম্যাথমেটিক্স পোর্শনে যাব, যে অবচয়ের কোনগুলো, মানে এই কারণ ছাড়া অবচয় কিভাবে পরিমাপ করা যায় বা অবচয়ের পরিমাপ করার পদ্ধতি কয়টি, তো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। অবচয়ের বৈশিষ্ট্যসমূহ, ফিচার্স অফ ডেপ্রিসিয়েশন। প্রথমে হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর ধার্য, চার্জ অন ফিক্সড অ্যাসেটস। অবচয় কেবলমাত্র স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয়, কোনো চলতি সম্পত্তির উপর ধার্য করা হয় না। যেমন বাড়ি, যন্ত্রপাতি, আসবাবপত্র প্রভৃতির উপর অবচয় ধার্য করা হয়, কিন্তু দেনাদার, নগদ অর্থ, মজুত পণ্য প্রভৃতির উপর এটি ধার্য করা হয় না। অদৃশ্যমান ক্ষতি, এটাকে বলছি ইনভিজিবল লস। অবশ্যই একটি অদৃশ্যমান ক্ষতি, এটি প্রত্যক্ষ করা যায় না, এর প্রভাব লক্ষ্য করা যায়। অবচয়কে খরচ বলা ঠিক নয়, এটি প্রকৃতপক্ষে একটা ক্ষতি। 3 নম্বর পয়েন্টে অবচয়ের বৈশিষ্ট্য, কার্যকরী ক্ষমতার হ্রাস, রিডাকশন ইন ইফেক্টিভনেস। অবচয়ের ফলে স্থায়ী সম্পত্তির কার্যকরী ক্ষমতা স্থায়ীভাবে ক্রমাগত হ্রাস পায়। 4 নম্বর মূল্য হ্রাস, রিডাকশন ইন ভ্যালু। অবচয়ের কারণে স্থায়ী সম্পত্তির মূল্য স্থায়ীভাবে ক্রমাগত হ্রাস পায়, কিন্তু সম্পত্তির অস্থায়ীভাবে বাজার মূল্য হ্রাসকে অবচয় বলা যায় না। কার্যকরী আয়ুষ্কাল, ইফেক্টিভ লাইফ। প্রতিটি স্থায়ী সম্পত্তির জন্য একটি কার্যকরী আয়ুষ্কাল নির্ধারণ করা হয়। অবচয় এই কার্যকরী আয়ুষ্কালের মধ্যেই হয়ে থাকে। অনুমান সাপেক্ষ এস্টিমেট, স্থায়ী সম্পত্তির উপর অবচয় নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে সম্পত্তির আয়ুষ্কাল বা আয়ুষ্কাল শেষে বিকৃত মূল্য, অবচয় হার ইত্যাদি বিষয়গুলি অনেকটাই অনুমান সাপেক্ষ। এবার অভ্যন্তরীণ লেনদেন, ইন্টারনাল ট্রানজ্যাকশন। হ্যাঁ, অবশ্যই কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন সংক্রান্ত বিষয়, বাইরের তৃতীয় কোনো পক্ষে এই লেনদেনের সঙ্গে যুক্ত নয়। অনগদ লেনদেন, নন ক্যাশ ট্রানজ্যাকশন। অবচয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি ক্ষতি, এটি কোনো খরচ নয়, ফলে অবচয়ের জন্য কোনো নগদ অর্থ ব্যয় করা হয় না, এটি অনগদ লেনদেন। মূলধন সংরক্ষণ, যেটা বলছি মেনটেন্স অফ ক্যাপিটাল। স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্যের মাধ্যমে প্রতিষ্ঠানে মূলধন সংরক্ষণ করা হয়। আর্থিক বিবরণীতে অবচয়কে ধার্য করার ফলে মুনাফার একটি অংশ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয়ের জন্য মূলধন হিসাবে সংরক্ষিত হয়ে থাকে। এবার যেটা বলবো, অবচয় হচ্ছে মুনাফা থেকে ছাঁট, এটাকে বলছি চার্জ এগেনস্ট প্রফিট। অর্থাৎ অবচয় হচ্ছে মুনাফা থেকে ছাঁট। প্রতিষ্ঠানে অর্জিত রেভিনিউর সঙ্গে অবচয়ের মিলকরণ প্রয়োজন হয়, যে কারণে অবচয়কে লাভ ক্ষতি হিসাবে ডেবিট দিকে বসিয়ে রেভিনিউর সঙ্গে মিলকরণ করানো হয় এবং সঠিক নিট মুনাফা নির্ণয় করা হয়। এই জন্য একে মুনাফা ছাঁট বলা হয়। নামিক হিসাব, নমিনাল অ্যাকাউন্ট। অবচয় হিসাব নিকাশের ক্ষতি হিসাবে চিহ্নিত করা হয়, যে কারণে অবচয়ের হিসাবকে একটি নামিক হিসাব।